ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। তোমাদের এই যে আগামী তোমরা যে ইউনিট টেস্ট দিতে চলেছো, অর্থাৎ যে তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন হবে, সেখানে এই চ্যাপ্টার রয়েছে। তাই আমি এই চ্যাপ্টারটাকে এখানে তোমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো, ঠিক আছে, পার্ট পার্ট করে 3টে পার্টে কমপ্লিট করে দেবো। আশা রাখছি 3টে বা 4টের মধ্যে হয়ে যাবে। তো আজকে যে প্রথম পার্ট আছে, এখান থেকে অবশ্যই ভালো করে বুঝে নাও। খুব সহজ একটা বিষয়, বুঝলে খুব ইজি মনে হবে এবং সহজে উত্তর করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলেও দেবো কোন কোন জায়গাগুলো তোমাদের ভালো করে পড়ে যেতে হবে, পরীক্ষার জন্য কোন কোন জায়গাগুলো প্রিপেয়ার হয়ে যেতে হবে। এবং এবছর এখান থেকে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন রয়েছে, যেটা তোমাদের কিন্তু পড়তেই হবে, ঠিক আছে। তো আজকে আমরা পড়বো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কথাটার মধ্যেই আছে, বায়ু কথাটার অর্থ হলো জল রাশি, এবং মণ্ডল কথাটার অর্থ হলো একটা বিরাট এলাকা জুড়ে তার অবস্থান। অর্থাৎ বায়ুমণ্ডল হলো পৃথিবীর, বায়ুমণ্ডল যদি বলি তাহলে কি, বায়ুমণ্ডল বলতে পৃথিবীর যে মহাসমুদ্রগুলো রয়েছে, সেই মহাসমুদ্র, সাগর, মহাসাগর জুড়ে যে জলরাশি রয়েছে, তাকেই একসঙ্গে বায়ুমণ্ডল বলে। তো এই বায়ুমণ্ডলের মধ্যে প্রথমেই যে ধারণাটা আসে, যে জিনিসটা আমাদের জরুরি জানা, সেটা হলো কি, সমুদ্রের মধ্যেও স্রোত রয়েছে। সেই সমুদ্র স্রোত জিনিসটা কি? তো সমুদ্র স্রোত কি? দেখো, সমুদ্র স্রোত হলো কি, সমুদ্র পৃষ্ঠের যে জলরাশি আছে, সেই জলরাশির প্রাকৃতিক কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হওয়া। এবার নর্মালি তোমরা নদীতে কি দেখেছো, যে জলরাশি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়, কিন্তু সমুদ্রের ক্ষেত্রে কি হয়, এই জলরাশির এই যে প্রবাহটা, এটা কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে না, এটা খুবই ধীরে প্রবাহিত হয়। এটা কি করে, সারা বছর ধরে নিয়মিতভাবে ধীরে ধীরে একমুখী প্রবাহিত হয়, ঠিক আছে। এবং এই জলরাশি সমুদ্রের বিশাল অঞ্চল জুড়ে নির্দিষ্ট পথে একটা নির্দিষ্ট বেগে কিন্তু একমুখী প্রবাহ হয়। এমন নয় যে এর প্রবাহের গতিপথ বারবার বদলে যায়, ঠিক আছে। বৈশিষ্ট্য যদি দেখো, সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য কি, প্রবাহের দিক নির্দিষ্ট দিকে একমুখী। শুধুমাত্র এটা মনে রাখতে হবে যে মৌসুমী স্রোত ঋতু অনুসারে বিপরীতমুখী হয়। তো এখান থেকে একটা শর্ট প্রশ্ন অবশ্যই হয়, এমসিকিউ, যে নিম্নলিখিত স্রোতগুলির মধ্যে কোনটি বিপরীতমুখী ঋতু অনুসারে দিক পরিবর্তন করে কোন সমুদ্র স্রোতটি বা কোন সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়, তার উত্তর হবে কি, মৌসুমী স্রোত। 2 নম্বর, প্রকৃতি। কীরকম স্রোতগুলো? সমুদ্র স্রোত উষ্ণ বা পৃষ্ঠ বা বহিঃস্রোত রূপে, এবং শীতল বা গভীর বা অন্তঃস্রোত উভয় রূপে প্রবাহিত হয়। যদি উষ্ণ স্রোত হয় তাহলে কি, পৃষ্ঠ প্রবাহ রূপে উপর দিয়ে সমুদ্রের জলের উপর দিয়ে প্রবাহিত হবে, যেটাকে বহিঃস্রোতও বলা হয়, উষ্ণ স্রোতও বলা হয়, ঠিক আছে। আবার যদি স্রোতটা শীতল হয়, জলরাশি যদি শীতল হয়, তাহলে সেটা গভীর সমুদ্র দিয়ে প্রবাহিত হয় এবং এটা অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। এই দুটো স্রোতই কিন্তু পিকনিক লাইন স্তরের উপরে দিয়ে প্রবাহিত হয়। এমন নয় যে সমুদ্রে একবার তোলা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। পিকনিক লাইন স্তর বলতে এখানে সমুদ্র জলরাশির পৃষ্ঠ থেকে 200 মিটার যে গভীরতা আছে, সেই 200 মিটারের গভীরতার মধ্যেই কিন্তু এই সমুদ্র স্রোতের প্রবাহ লক্ষ্য করা যায়। সমুদ্র জলের মাত্র 10% বহিঃস্রোত রূপে, অর্থাৎ সমুদ্র জলের উপর দিয়ে মাত্র মোট সমুদ্র স্রোত যতগুলো আছে তার 10% বহিঃস্রোত বা উষ্ণ স্রোত রূপে প্রবাহিত হয়, এবং বেশিরভাগই 90%, যেটা আর কি 100%-এর মধ্যে 90%ই অন্তঃস্রোত বা শীতল স্রোত রূপে প্রবাহিত হয়। গতিবেগ যদি লক্ষ্য করি, তাহলে বায়ু শক্তির মাত্র 2 থেকে 4% ঘর্ষণের মাধ্যমে এই স্রোত সৃষ্টি করে। ফলে সমুদ্র স্রোতের গতিবেগ কী হয়, খুবই কম হয়, ঘন্টায় মাত্র 5 থেকে 10 কিলোমিটার হয়। এত স্লো, এত কম গতিবেগ সম্পন্ন স্রোতকে উপর থেকে চোখে দেখে অনুভব করা কিন্তু মুশকিল হয়ে যায়, তাই আমরা সমুদ্র স্রোতকে অনুভব করতে পারি না। এবার দিক বিক্ষেপ দেখো, তোমার ফেরের সূত্র অনুসারে কি পড়েছো, আয়ন বায়ু নিয়ত বায়ু প্রবাহের কি হয়, দিক বিক্ষেপ হয়। ঠিক একই রকমভাবে ফেরের সূত্র অনুসারে এই সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়, এবং সারা বছর নির্দিষ্ট পথে নিয়মিতভাবে প্রবাহিত হয়, ঠিক আছে। এর প্রবাহের কোনো ছেদ বা কোনো গ্যাপ থাকে না। প্রবাহ সমুদ্র স্রোত যে এরকম নয় যে কখনো স্টপ হয়ে যায় বা কখন প্রবাহিত হয়, এরকম নয়, এটা সারা বছর ধরে প্রবাহিত হয়। দেখো, এই সমুদ্র স্রোতের সঙ্গে যেটা সবাই গুলিয়ে ফেলে, সেটা হলো সমুদ্র তরঙ্গকে। সেই জন্য সমুদ্র তরঙ্গ জিনিসটা কি, সমুদ্র তরঙ্গ হচ্ছে কি, আমরা সমুদ্রের উপরে নর্মালি সমুদ্রে যদি কোনোদিন বেড়াতে যাও, সমুদ্র উপকূলবর্তী এলাকাতে সমুদ্রের উপরে জলরাশির যে ওঠানামার যে ঢেউ লক্ষ্য করবা, সেটাকে বলা হয় সমুদ্র তরঙ্গ। কিন্তু অনেকেই এই সমুদ্র তরঙ্গকে সমুদ্র স্রোত ভেবে ভুল করে, ঠিক আছে। এই সমুদ্র তরঙ্গ আসলে জিনিসটা কি হয়,
এই যে জলরাশি দেখছো, দেখো এই জলরাশিগুলো একই জলরাশি, জলের কণাগুলো প্রথমে উপরের দিকে উঠে যায়, তারপর শৃঙ্খলাবদ্ধভাবে ধীরে ধীরে এগুলো নিচু হতে থাকে, এরকম করে নিচু হতে থাকে, ঠিক আছে। এবং তরঙ্গটাকে কি করে দেয়, পাস করে দেয় পাশাপাশি জলকণাগুলোর মধ্যে পাস করে দেয়। আর এই জলকণাগুলো কি একই স্থানে থেকে আবার যখন এই তরঙ্গটা পাস হয়ে গেল তখন ধীরে ধীরে আবার ডাউন হতে থাকে, আবার যখন তরঙ্গটা আসতে থাকে তখন ধীরে ধীরে আপ হতে থাকে, বুঝতে পারছো? এই যে ধীরে ধীরে আপ হয়ে গেল, আপ হওয়ার পরে তারপর আবার তরঙ্গটা ধীরে 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 ডাউন হয়ে যাবে। অর্থাৎ জলরাশি একই জায়গা থেকে এভাবে ওঠানামা করে কি করবে, সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গকে কিন্তু রূপ দেয়, ঠিক আছে। অনেকটা এরকম জিনিসটা ভাবতে পারো যে একটা দড়িকে যদি আমরা এক প্রান্তে বেঁধে রেখে আরেক প্রান্তকে ধরে যদি আমরা ঝাঁকাই তাহলে কি দড়িটা কী হবে, এরকমভাবে দুলতে থাকবে না? সেক্ষেত্রে কি দড়িটার কণাগুলো কি একটা নির্দিষ্ট শৃঙ্খলাবদ্ধভাবে উপর নিচ করছে। তো ঠিক একই রকমভাবে সমুদ্র তরঙ্গের সৃষ্টির জন্য জলরাশিগুলো একই স্থানে থেকে এভাবে ওঠানামা শৃঙ্খলাবদ্ধভাবে ওঠানামা করে একটা তরঙ্গের রূপ দেয়। এই হলো সমুদ্র তরঙ্গ। অর্থাৎ আমরা যেটা সমুদ্রে গেলে দেখতে পাবো সেটা কিন্তু সমুদ্র তরঙ্গ, সেটা কিন্তু সমুদ্র স্রোত নয়, ঠিক আছে। এই যে বায়ু প্রবাহের ফলে সমুদ্রের উপরিভাগে জলরাশি একই স্থান থেকে উল্লম্বভাবে ছন্দবদ্ধভাবে ওঠানামা করলে তাকে সমুদ্র তরঙ্গ বলে। এক্ষেত্রে সাধারণত সমুদ্রের জলরাশি কি 1 থেকে 1.5 মিটার পর্যন্ত উপর নিচে আলোড়ন করতে পারে। এবং এই সমুদ্র তরঙ্গ কি উপকূল ভাগে আছড়ে পড়ে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এই সমুদ্র তরঙ্গ যখন উপকূল ভাগে আছড়ে পড়ে উপকূলের দিকে এভাবে এগিয়ে যেতে যেতে যখন উপকূলের দিকে পৌঁছে যায়, তখন উপকূলের দিকে যদি কোনো কঠিন শিলাস্তর থাকে, কোনো পাহাড় থাকে, তাহলে সেখানে ধাক্কা লেগে বারবার ধাক্কা লেগে কিন্তু সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের দ্বারা গঠিত ভূমিরূপ তৈরি করে, ঠিক আছে। তো এবার প্রকারভেদ, সমুদ্রের জলের দেখো সমুদ্র স্রোতের প্রকারভেদ, দেখো বানানটা একটু ভুল আসছে। জলের উষ্ণতার, সমুদ্র জলের যে উষ্ণতা আছে সেই উষ্ণতার তারতম্যের ভিত্তিতে সমুদ্র স্রোত 2 রকমের হয়, হতে পারে সেটা উষ্ণ স্রোত এবং শীতল স্রোত, ঠিক আছে। একটু আগে বললাম উষ্ণ স্রোত হলে সেটা পৃষ্ঠপ্রবাহ রূপে সমুদ্রের জলরাশির উপরিভাগ দিয়ে প্রবাহিত হবে, এবং শীতল স্রোত হলে সেটা অন্তঃস্রোত রূপে কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হবে। এই উষ্ণ স্রোতগুলো দেখা যায় কোথায়, নিরক্ষীয় অঞ্চলে, যেখানে উষ্ণতা বেশি, নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলে। আর শীতল স্রোতগুলো দেখা যায় মেরু অঞ্চল থেকে ক্রান্তীয় বা নিরক্ষীয় অঞ্চলের দিকে। মেরু সমুদ্রের ঠান্ডা ও ভারী জলরাশি অন্তঃপ্রবাহ রূপে উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়, একে বলা হয় শীতল স্রোত। এক্ষেত্রে 200 থেকে 1000 মিটার গভীরতায় অতি ধীর গতিতে প্রবাহিত হয়। 200 থেকে 1000 মিটার গভীরতার মধ্যে অতি ধীর গতিতে এই শীতল স্রোতগুলো প্রবাহিত হয়। এই যে পিকনোক্লাইন স্তরের কথা বলা হলো, পিকনোক্লাইন স্তর হলো এই যে 1000 মিটার গভীরতা পর্যন্ত, এই 1000 মিটার গভীরতার মধ্যেই কিন্তু 200 থেকে 1000 মিটার গভীরতার মধ্যেই শীতল স্রোত প্রবাহিত হয়। তাই শীতল স্রোতকে কী বলা হয়, গভীর স্রোত বলা হয়। মোট সমুদ্র স্রোতের দেখো 90% বেশিরভাগ 90% স্রোতই হলো কি শীতল স্রোত। তার একটা উদাহরণ হলো কি বেরিং স্রোত। এখানে বলে রাখি, এবার তোমরা কি এখান থেকে ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য বা এই পরীক্ষার জন্যই কোন কোন জিনিসগুলো তৈরি করবে অবশ্যই মনে রাখবা। আমাদের যে মহাসাগরগুলো আছে, আটলান্টিক, প্রশান্ত, ভারত মহাসাগর, এই 3টা মহাসাগরের উষ্ণ ও শীতল স্রোতগুলি যে আছে, তোমরা কি করবে, 3টা মহাসাগরেরই উষ্ণ আর শীতল স্রোতগুলির লিস্ট বানাবে। কয়টা করে, 2টো করে স্রোতের লিস্ট বানাবে, 2টো স্রোতের লিস্ট তৈরি করবে। যে এভাবে ছক তৈরি করবে, এবার এভাবে লিখবে কি এদিকে, যে ভারত মহাসাগর, ঠিক আছে, আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, এভাবে লিখে উষ্ণ স্রোতের নাম, শীতল স্রোতের নাম, উষ্ণ স্রোতের নাম, শীতল স্রোতের নাম, এভাবে লিস্ট তৈরি করবে। কারণ বহুবার মাধ্যমিক পরীক্ষায় এই উষ্ণ আর শীতল স্রোতের নাম জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তোমরা যদি চাও তাহলে আমি এই লিস্টে কিন্তু তোমাদের, ঠিক আছে, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে দিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যদি প্রয়োজন হয়, ঠিক আছে। তো এখানে দেখো একবার এক ঝলকে যে কোন কোন মহাসাগরে উষ্ণ আর শীতল স্রোতগুলো কী কী। দেখো এখানে লাল রং দিয়ে উষ্ণ স্রোত এবং নীল রঙের যে অ্যারোগুলো রয়েছে সেগুলো দিয়ে শীতল স্রোতকে বোঝানো হয়েছে। দেখো এই যে আমি বললাম প্রশান্ত মহাসাগর, এটা আটলান্টিক মহাসাগর, আর এই যে ভারত মহাসাগরের যে স্রোতগুলো, দেখো একবার এই স্রোতগুলোর নামই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে ইংরেজিতে আছে, তোমরা বইয়ে বাংলায় পেয়ে যাবে এই নামগুলোই। এবার এই প্রশ্ন আসে যে এই চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন রয়েছে,
সেটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার মাধ্যমিক পরীক্ষার জন্য। এই 5 নম্বরের প্রশ্নটা তোমাদের কিন্তু প্রিপেয়ার করতে হবে। যে প্রশ্নটা হবে কি, প্রশ্নটা হলো পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। পৃথিবীতে যে এতগুলো সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে, সেই সমুদ্র স্রোতের সৃষ্টির কারণগুলি কি রয়েছে। এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের জন্য খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে। তো এই কারণগুলোকে তোমাদের খুব সহজভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরাও বুঝে নেওয়ার চেষ্টা করো, কারণ সবগুলো হুবহু শুধু মুখস্থ করলে মনে থাকে না, ভূগোল অনেকটা বুঝতে হয়, এটা একটা সায়েন্স। তো সেই জন্য ভালো করে বুঝে নাও এবং বাদবাকি কাজটা তোমরা যখন পড়বা তখন খুব সহজেই মনে থাকবে। সেই জন্য দেখো প্রথম কারণটা কি রয়েছে, পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল। তো এইটা বারবার আমরা পড়েছিলাম, তাই না? পৃথিবীর আবর্তন গতির জন্য কি হয়, একটা কেন্দ্র বহির্মুখী শক্তির সৃষ্টি হয়, আর এই কেন্দ্র বহির্মুখী শক্তির জন্য যে ফলটা সেটা কি, কোরিওলিস বল। এই বলের জন্য কি হয়, জল আর বাতাসকে আমরা কোনোদিন বেঁধে রাখতে পারি না। তো পৃথিবীর উপরে এই জল যে আর বাতাসের যে আবরণ রয়েছে, সেই জল আর বাতাসের আবরণটা কি করে, পৃথিবী থেকে ছিটকে চলে যেতে পারে, কিন্তু ছিটকে চলে যেতে চায়, পারে না, যায়, ছিটকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পৃথিবীর আকর্ষণ শক্তির জন্য পৃথিবীর সঙ্গে লেগে থাকে। এর ফলে কি হয়, ছিটকে চলে যেতে না পারলেও কিছুটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু প্রবাহিত হয়ে যায়, মেরু থেকে কি নিরক্ষীয় অঞ্চলের দিকে, যার জন্য সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হয়। এবার 2 নম্বর কি, বায়ু প্রবাহ। সমুদ্রের উপরে কোনো বাধা অবস্ট্যাকলস থাকে না, সেই জন্য কোথাও বাধা পায় না। সমুদ্রের উপরে বিস্তীর্ণ ফাঁকা জায়গার উপর দিয়ে বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। তার সঙ্গে সমুদ্রপৃষ্ঠে জলরাশির ঘর্ষণে সামান্য কি হয়, একটা ধীর গতির সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। ঠিক আছে, তারপরে আছে কি, সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য। এটা উষ্ণতা হবে, সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য। সমুদ্র জলের উষ্ণতার টেম্পারেচার ডিফারেন্সও কিন্তু এই সমুদ্র স্রোতকে সৃষ্টির পিছনে দায়ী থাকে। কেমন করে দেখো, আমরা জানি খুব ভালো করে যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, এবং যত মেরুর দিকে যাওয়া যায় তত সেই সূর্যের কিরণ কি হয়, তির্যকভাবে পড়ে, তাই না? এই কারণে কি হয়, যখন ক্রান্তীয় অঞ্চল, ঠিক আছে, উপক্রান্তীয় অঞ্চলে যখন সমুদ্রের জলরাশি যখন সূর্যের তাপ পায়, তখন অতিরিক্ত উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে হালকা হয়ে পড়ে। আবার মেরু অঞ্চলের জলরাশি কিন্তু শীতল হয়ে ঘন হয়ে থাকে, ঠিক আছে। আবার নিরক্ষীয় অঞ্চলেও উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য কি হয়ে যায়, এখানে কিন্তু কি থাকে, সমুদ্রের জলের উষ্ণতা কিন্তু যথেষ্ট বেশি থাকে। তার জন্য কি হয়, তার জন্য এই যে জলরাশিগুলো উষ্ণতার পার্থক্যের জন্য তাদের ঘনত্বের পার্থক্য হয়ে যায়। তখন উষ্ণ জলরাশি শীতল সমুদ্রের দিকে, আর শীতল জলরাশি উষ্ণ অঞ্চলের যে সমুদ্র আছে তার দিকে প্রবাহিত হয় এবং সমুদ্র স্রোতের সৃষ্টি করে। 4 নম্বর কি, সমুদ্র জলের লবণাক্ততা এবং ঘনত্বের পার্থক্য। এই যে সমুদ্র জলের জলরাশির মধ্যে যে লবণের পরিমাণ, সেই লবণের পরিমাণ কিন্তু পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু সেম না। সবথেকে বেশি লবণাক্ত কোথায়, সমুদ্র জলরাশি। ইন্টারেস্টিং একটা জিনিস, তোমরা সবাই বলবে হয়তো যে নিরক্ষীয় অঞ্চলে, কিন্তু না, সবচেয়ে বেশি লবণতা কি ক্রান্তীয় উপক্রান্তীয় যে এলাকাগুলো আছে, এই উপক্রান্তীয় অঞ্চলে সবথেকে বেশি সমুদ্রের জলের লবণতা পাওয়া গেছে। তার কারণটা কি, এই অঞ্চলগুলোতেই সমুদ্রের জলের লবণতা সবথেকে বেশি। তার কারণ হলো এটাই যে দেখো, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি হতে পারে, জল বাষ্প বেশি হতে পারে, কিন্তু সেখানে বৃষ্টিপাত প্রতিদিন পরিচলন বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতও বেশি হয়, যে কারণে সমুদ্রের জলের লবণতা বাড়তে পারে না। কিন্তু ক্রান্তীয় অঞ্চলে কি হয়, সেখানে ক্রান্তীয় আর উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা বেশি, সূর্যের তাপ বেশি, প্রচুর জল বাষ্প হয়ে যায়, কিন্তু বৃষ্টিপাত কম হয়। যেহেতু লবণ বাষ্প হয়ে উড়ে যেতে পারে না, সেই জন্য সমুদ্রের জলের মধ্যে থেকে যায় আর সমুদ্রের জলের ঘনত্বকে বাড়িয়ে দেয়। যে কারণে তোমরা ব্যাপন অভিস্রাবণ পড়েছ, সেই ব্যাপন অভিস্রাবণ প্রক্রিয়ার ফল অনেকটা ফলস্বরূপ বলতে পারো কি, হালকা যেখানে জলের ঘনত্ব কম বা লবণতা কম, সেখান থেকে বেশি ঘনত্বের বা বেশি লবণতা যুক্ত জলের দিকে সমুদ্র স্রোত কী হয়, আকর্ষিত হয়। ঠিক আছে, তাহলে এবং সমুদ্র স্রোতের সৃষ্টি করে। এরপরে 5 নম্বর কি, হিমবাহের গলন। আমরা জানি যে
দুই মেরু অঞ্চলে কি আছে, প্রচুর পরিমাণে জলরাশি কি বরফ রূপে বা হিমবাহ রূপে জমা আছে। এবার এই হিমবাহগুলো বিশ্বায়নের জন্য বা ঋতু পরিবর্তনের জন্য একটা সিজনে কি হয়, গলে যায়। এবার এই যে বরফগুলা জল, যেটা একদম পিওর জল, যেটাতে কোনো লবণতা থাকে না, যেটাতে জলের মধ্যে একটুও লবণতা থাকে না, এইবার এই যে ফ্রেশ ওয়াটারটা, এই ফ্রেশ ওয়াটার বা স্বাদু জলটা কি হয়, এই দুই মেরু থেকে গলে গিয়ে কি হয়, এই ক্রান্তীয় বা নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে এই যে বরফ, এত বরফ যে জমে আছে, এখানে তো বরফ গলে গেলে আর সেই পাহাড়ের মতো করে জমে থাকতে পারছে না, তখন সেখান থেকে কি স্রোত রূপে প্রবাহিত হয় এবং সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তাহলে এই যে 5 নম্বরের জন্য এই 5টা কারণ যদি তোমরা এইভাবে সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে পারো, তাহলেই তোমাদের 5-এ 5 পেয়ে যাবে, কোনো কোথায় নেই। তাহলে অবশ্যই মনে রাখবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি। 1 নম্বর পৃথিবীর আবর্তন বেগ এবং কোরিওলিস বল। 2 নম্বর বায়ু প্রবাহ। 3 নম্বর সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য। 4 নম্বর সমুদ্র জলের লবণাক্ততা ও ঘনত্ব। আর 5 নম্বর কি, হিমবাহের গলন। ঠিক আছে, এবার দেখো সমুদ্র স্রোত বা বায়ুমণ্ডল চ্যাপ্টারের থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি তোমাদের বলে দিলাম, এবং এর আগে যে শর্ট প্রশ্নগুলো, সেটা কি বললাম যে 3টে যে মহাসাগর রয়েছে, আটলান্টিক, ভারত আর প্রশান্ত মহাসাগর, সেই 3টে মহাসাগরেরই কি করবে তোমরা, উষ্ণ এবং শীতল স্রোতগুলোর নাম কিন্তু ভালো করে মনে রাখবে। 2টো করে উষ্ণ স্রোত, 2টো করে শীতল স্রোতের লিস্ট তৈরি করে মনে রাখবে। আর তার পাশাপাশি কি করবা, তার পাশাপাশি তোমরা অবশ্যই সমুদ্র স্রোত কাকে বলে, সমুদ্র তরঙ্গ কাকে বলে, তাদের বৈশিষ্ট্য এবং সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য 3 নম্বরের জন্য খুব ভালো করে প্রিপেয়ার করে যাবে। একদম কনফার্ম এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলে এইখান থেকে শুরুর থেকে কিন্তু প্রথম পার্ট যতটুকু আমি পড়ালাম এখনও পর্যন্ত, এখান থেকে পাচ্ছ কমন 100%। পরীক্ষা দিয়ে অবশ্যই কিন্তু জানাবে। তো এখানে আমি আবার সেই সমুদ্র স্রোতের ছবিটি রেখেছি, এই স্রোত দরকার পড়লে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর আজকের এই ভিডিওতে, আজকের এই টপিকটাতে এইটুকুই থাকলো অংশ। পরবর্তী টপিকে এই চ্যাপ্টারেরই পরবর্তী অংশটা কিন্তু খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত চোখ রাখো আমাদের চ্যানেলের পর্দায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।